আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এখন আর সপ্তাহের হিসাব নয়, আর মাত্র কয়েকটা দিন পরেই বিশ্বের সবচাইতে ক্ষমতাধর শক্তিধর দেশটির সবচাইতে ক্ষমতাধর মানুষ, ওই দেশটির তো বটেই, গোটা পৃথিবীরও বলা চলে, মানুষের নির্বাচন হবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩রা নভেম্বর। গোটা পৃথিবী তাকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের দিকে। যদিও মার্কিন ব্যবস্থার মধ্যে অনেক রকমের সুরক্ষা আছে, এই ব্যবস্থার অনেক গুণাগুণ আছে, তারপরও বিগত নির্বাচন থেকে এই নির্বাচনী প্রক্রিয়া বেশ খানিকটা বিতর্কিত হয়েছে এবং এই বিতর্ক আগামী নির্বাচনকে ঘিরেও খানিকটা তৈরি করবার প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রে কথাও হচ্ছে যে এই নির্বাচনের ফলাফল যদি ক্ষমতাসীন যিনি আছেন প্রেসিডেন্ট তার বিপক্ষে যায়, তিনি হোয়াইট হাউস ছাড়বেন তো, তিনি কি আদালতের শরণাপন্ন হবেন? কারণ কিছুদিন আগেই তিনি তার পছন্দ মতো যে বিচারক নিয়োগ দিয়েছেন সেটি নিয়েও নানা রকমের বিতর্ক আছে। এই কথাও মার্কিন রাজনীতিবিদদের, প্রতিপক্ষ রাজনীতিবিদদের কেউ কেউ বলেছেন যে মার্কিন সেনাবাহিনীকে হোয়াইট হাউস আসলে পাহারা দিতে হবে, এই অর্থে যে যদি তিনি পরাজিত হয়ে হোয়াইট হাউস না ছাড়েন তাহলে তাকে যেন বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই নির্বাচনে রাশিয়ার, চায়নার, ইউক্রেনের, এমনকি ভারতেরও কী ধরনের প্রভাব বিস্তার করবার সুযোগ রয়েছে সেগুলো নিয়েও নানা রকমের বিতর্ক আছে। এবং এই আলোচনাও আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে 2016 নির্বাচনে যে প্রেসিডেন্ট মার্কিন জনগণ নির্বাচন করেছে, যদিও তিনি পপুলার ভোটে নির্বাচিত হননি, কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন সিস্টেমের কারণে, এবং এটি মার্কিন নির্বাচনী ব্যবস্থা। এর আগে এমন রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র কখনো দেখেনি, যিনি আমেরিকাকে সব কিছুর আগে বিবেচনা করতে গিয়ে গোটা বিশ্বে আমেরিকার যে প্রভাব, প্রতিপত্তি, রাজত্ব সেটাকে অনেকখানি ম্লান করে দিয়েছেন। সেই ধারা অব্যাহত থাকবে কি থাকবে না সেটি এটি বড় প্রশ্ন। যদি ডোনাল্ড ট্রাম্প হেরে যান, ডেমোক্রেটরা হোয়াইট হাউসে প্রবেশ করেন, তাহলে পৃথিবীর রাজনীতিতে কী ধরনের পরিবর্তন হবে? এখন মার্কিন এবং চীনের মধ্যেকার যে বিরোধ, সেই বিরোধ অনেকেই মনে করেন যে দুপক্ষের ক্ষেত্রে যেরকমভাবে এখন যেরকম অব্যাহত আছে, অন্যরা ক্ষমতা আসলে সেই ধারাটা অব্যাহত থাকবে। কিন্তু পৃথিবীর অন্যান্য অংশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কী হবে, ইউরোপের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কী হবে, এশিয়ার প্রতি, বিশেষ করে দক্ষিণ এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কী হবে? আমরা বহুদিন যাবত এই আলোচনা শুনছি বা এই আলোচনা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াকে, বিশেষ করে বাংলাদেশে তো আমরা প্রায়শই এই আলোচনা শুনি বা বলি যে বাংলাদেশকেও দেখে ভারতের, আমাদের নিকট প্রতিবেশী ভারতের চোখ দিয়ে। অনেকেই সেটি পছন্দ করেন না, এবং ভারতও বিশ্ব রাজনীতিতে একটা জায়গা করে নেবার চেষ্টা করছে, এবং সেই জায়গায় অবশ্যই আঞ্চলিকভাবে তাকে শক্তিমান হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভারত তার প্রতিবেশীদের সাহায্য সমর্থন পাচ্ছে না, কারণ ভারতের তার প্রতিবেশীদের প্রতি বা এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি যেটা, সেটা অনেকেই ইতিবাচক মনে করেন না। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মিত্রতা চায়নাকে প্রতিহত করবার জন্য এই অঞ্চলে, সেখানটাতে ভারতের চোখে দেখলে চিত্রটা একরকম, ভারতকে সঙ্গে রেখে আলাদাভাবে দেখবার দৃষ্টিভঙ্গি একরকম, এবং সেটা কতটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এ পর্যন্ত যা করেছে তারা থাকলে ভবিষ্যতে অব্যাহত রাখবে, কিভাবে করবে, অথবা বাইডেন, কমলা হ্যারিস ক্ষমতায় আসলে তারা কিভাবে করবেন, সেসব নানা রকমের প্রশ্ন আছে আলোচনার মধ্যে। সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকের এই আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম আব্দুল আওয়াল মজুমদার। মিস্টার মজুমদার দীর্ঘদিন যাবৎ প্রশাসনে কাজ করলে, এখন অবসরে থাকলেও প্রচুর লেখালেখি করেন, গবেষণাধর্মী কাজ করেন, একাধিক গ্রন্থের রচয়িতা তিনি। আর আমার ডানে যিনি রয়েছেন ডক্টর সিনহা আহমেদ সাঈদ। ডক্টর সিনহা আহমেদ সাঈদও লেখালেখির সঙ্গে যুক্ত, একসময় সাংবাদিকতা করতেন, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠানের তিনি চেয়ারম্যান, এবং ভূ রাজনীতি, ভূ নানা বিষয়াদির তিনি গবেষক, বিশ্লেষক, আলোচক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আব্দুল আওয়াল মজুমদার, আপনার কাছে কিছু আলোচনা শুনতে চাই। মাত্র কয়েকদিন পরে নির্বাচন, 3-4 দিন পরে নির্বাচন কেমন হবে বলে মনে হচ্ছে? বিশেষ করে সবারই কৌতূহল যে নির্বাচনের ফলাফল কি হবে, আপনি কি প্রেডিক্ট করছেন? যেটা আসলে শেষের বিষয়, সেটা আমি শুরুতে একটু শুনতে চাই। আমেরিকা
যখন স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করে তখন প্রায় ৮ বছর তাদের কোনো জাতীয় সরকার ছিল না, কেন্দ্রীয় সরকার ছিল না। তারা এটাকে একটা কনফেডারেশন হিসেবে পরিচালনা করতে চেয়েছে। তো কনফেডারেশন আসলে খুব কঠিন কাজ, এটা বাস্তব করা কঠিন, এটা ফেল করেছে। তারপরে জর্জ ওয়াশিংটনকে তারা অনেকটা জোর করে ধরে এনে প্রেসিডেন্ট বানালেন। তো এখন আমেরিকা যখন স্বাধীন হয় সবাই মনে করেছিল যে জর্জ ওয়াশিংটন সম্রাট হবেন বা রাজা হবেন, কিন্তু সম্রাট রাজা হওয়া তো দূরের কথা, তিনি রিজাইন দিয়ে তার খামার বাড়িতে চলে গেলেন। তো এখন সেই আমেরিকায় যেই লোকটার তখন মহাবীর সারা বিশ্বে, যিনি ক্ষমতাকে না বলে চলে গেলেন, সেই দেশের মানুষ যখন বলে যে আমি হোয়াইট হাউস ছাড়বো না, তখন আমি বিস্মিত হই, আমি খুব অবাক হই যে এটা কি সেই আমেরিকা যে জর্জ ওয়াশিংটন যেটা রেখে গিয়েছিল। আর আমি আমেরিকাকে ফলো করি কারণ 1993-94 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আমার পিছনে 55 লক্ষ টাকা ব্যয় করেছে, তখনকার আমাদের 55 লক্ষ টাকা। আমি একজন হিউবার্ট হামফ্রে ফেলো, তারা আমার লেখাপড়ার খরচ বহন করেছে, তো একটু দায় আছে, মনে হয় যে 20টা রাজ্য ঘুরেছি। তো এখানে নির্বাচনটা পরিচ্ছন্ন অবস্থায় আগের মতো নেই, নানা রকম জটিলতা, নানা রকম পক্ষপাত এখানে তৈরি হয়েছে। তবুও আমি বিশ্বাস করি যে নির্বাচনটা তুলনামূলকভাবে ভালো হবে এবং ট্রাম্প যদি হেরে যান তিনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন। মানে আর্মি টার্মি ডাকতে হবে না, কারণ আমেরিকান এবং তিনি আদালতেও যাবেন না। আদালতে হয়তো যান কিনা সেটা বলা যায় না, আদালতে গেলে হয়তো যেতে পারেন, আদালত নির্দেশ দিলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু গায়ের জোরে আদালতের নির্দেশনা ছাড়া তিনি হোয়াইট হাউসে থাকার চেষ্টা করবেন এটা আমি মনে করি না। কারণ আমেরিকার যে রাজনৈতিক সংস্কৃতি সেটার সাথে এটা একেবারে কোনোভাবেই যায় না। কেউ কেউ মনে করেন যে এই যে আপনি যেভাবে বলছেন যে তিনি হেরে গেলে ছেড়ে দিবেন, সেটার জন্য ডেমোক্রেটদের একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, মানে বড় ভিক্টরি দরকার। আদারওয়াইজ এটা যদি মার্জিনাল হয় তাহলে ট্রাম্পকে একটু সরানো কঠিন হবে। যেমন আল গোর এবং বুশের যেটা হয়েছে সেটা তো আদালত পৌঁছে গিয়েছে। এরকম যদি হয় তাইলে হয়তো আদালতে যাওয়া হতে পারে, কিন্তু গায়ের জোরে সেরকম কিছু হলেও গায়ের জোরে থেকে যাওয়ার চেষ্টা করা এটা সম্ভবত মার্কিন সংস্কৃতির সাথে। এমনি আপনার কি ধারণা, আপনি ট্রেন্ড কি দেখছেন, কি মনে হচ্ছে যে এটা ডিবেটগুলো, আমি আশা করি যে দুটো ডিবেট হয়েছে এবং ভাইস প্রেসিডেন্টদের, আমেরিকানরা হলো একটা ভিন্ন রকম জাতি, এরা এই ক্ষণে বদলায়। আপনি আজকে একরকম দেখছেন, আগামী দিন দেখবেন যে একেবারে পুরা চিত্র বদলে গেছে। তো এখন নির্বাচনে কি হবে এটা বলা মুশকিল, কারণ ট্রাম্পকে সমালোচনাও করে, আবার মনে করে যে না সে আমেরিকার পক্ষে বড় বড় কথা বলে, যদিও এই কথা কিন্তু লাভ হচ্ছে না। আপনি শুরুতেই যেটা বলেছেন, এতে আমেরিকান ইমেজ নষ্ট হয়েছে, কারণ যে আমেরিকা জর্জ ওয়াশিংটন রেখে গেছেন সেই আমেরিকার একেবারে পরিপন্থী ওনার কথাবার্তা। জর্জ ওয়াশিংটন ছিলেন একেবারে স্বল্পবাক মানুষ, উনি কথা বলতেন না বললেই চলে, অন্যরা বিতর্ক করতে উনি শুনতেন, শুনে 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 শেষে 1-2 বাক্যে উনি ডিসিশন দিয়ে উঠে যেতেন। তো ট্রাম্প শুধু বলতেই থাকে, তো এটাও আমেরিকান সংস্কৃতির সাথে যায় না। কিন্তু তারপরেও ট্রাম্পের কিন্তু কিছু ভক্ত আছে যারা মনে করে যে না, মানে তার রেজিলিটি আছে, সে আমেরিকানদের পক্ষে কথা বলে। কারণ আমেরিকানদের মধ্যে একটা জিনিস আছে, তারা কিন্তু নিজেদেরকে সুপ্রিম মনে করে, ওই জায়গায় তাদের কোনো ছাড় নাই যে না আমরাই সেরা। যেমন আমি এই 93 সালে যখন আমেরিকায় যাই, তো আমি তো নতুন গেছি বিদেশে, আমি অত বুঝিও না, বললাম যে তুমি তো মার্কিনী, বলে যে না আমি আমেরিকান, মানে ওই শব্দটা তার গো। তো এই কারণে ট্রাম্পের যতই মানে ট্রাম্প কিছু উদ্ভট আচরণ করুক, কিন্তু তার সমর্থন নাই এটা বলা যাবে না। তো এখন এটা বলা মুশকিল যে কি হবে, কিন্তু বাইডেন হলো ভদ্রলোক মানুষ, তুলনামূলকভাবে ভদ্রলোক মানুষ। তো এখন এটা নির্বাচন না হওয়া পর্যন্ত এটা বলা মুশকিল যে কে জিততেছে। তবে আমি মনে করি, আবারও আমি জোর দিয়ে বলতে চাই যে ট্রাম্প যদি হেরে যান, যদি আদালত তার পক্ষে রায় দেয়, তিনি আদালতে যান সেটা ভিন্ন জিনিস, কিন্তু গায়ের জোরে হোয়াইট হাউসে থাকার চেষ্টা ট্রাম্প হয়তো তখন করবেন না, কারণ এটা আমেরিকান রাজনৈতিক সংস্কৃতির একেবারে পরিপন্থী, কোনোভাবেই এটা মিলে না। এবং আমেরিকার জনগণ এটা আবার হয়তো মানবে না। আপনাদের মনে আছে কিনা
রিগার যখন গুলিবিদ্ধ হলেন তখন সাংবাদিকেরা চিফ অফ স্টাফকে জিজ্ঞাসা করেছিল যে এখন হোয়াইট হাউস কে দেখাশোনা করে, তখন চিফ অফ স্টাফ বলছিল যে আমি দেখাশোনা করি। পুরা আমেরিকান জাতি ফুঁসে উঠেছিল যে হু আর ইউ, ইউ আর এ স্যালারিড ম্যান, ইউ আর এ অ্যাপয়েন্টেড ম্যান। আমেরিকান মানে রাষ্ট্রের যেটা প্রতীক ঘর, সেটা কোনো স্যালারিড ম্যান দেখতে পারে না, সেটা দেখবে একজন নির্বাচিত মানুষ। এবং এরপরে ওই চিফ অফ স্টাফকে, উনি পলিটিক্যাল লোকই কিন্তু নট ইলেক্টেড, স্যালারিড, তাকে প্রতি আধা ঘন্টা পর পর হাত জোর করে জাতির কাছে 3 দিন মাপ চাইতে হয়েছে যে আই মেড এ জাস্ট জোক, আই ডিড নট মিন ইট। তো আমেরিকার জাতি কিন্তু এরকম, মানে তারা যত কিছুই করুক কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের একটা মানে আস্থা বা তাদের একটা ওই মানসিকতা আছে। তো এই কারণে ধরেন নির্বাচনে হেরে গেলে কোনোভাবেই হোয়াইট হাউস জোর করে দখল করে রাখা সম্ভব হবে জি। বা চেষ্টা হবে, এটা আমি মনে করি। ডক্টর সিনেমা সাইদ, আপনার প্রেডিকশন কি? আমি যেটা মনে করি, হোয়াইট হাউস দখলও করা যাবে না, আর জুডিশিয়ার সম্পর্কে যেটা বলা হচ্ছে এটা একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হচ্ছে। কিন্তু আমেরিকান জুডিশিয়ারি কি ভুল ব্যাখ্যা দিবে, ট্রাম্পকে জিতে দিবে? এটা কথিত হয়েছে এরকম, প্রমাণ সাপেক্ষ লাগে কিন্তু। কাজে জুডিশিয়ারি ট্রাম্পকে টিকিয়ে দেবে এটা এরকম একটা ধারণা কিন্তু জনগণে দেখা দিচ্ছে। কিন্তু জুডিশিয়ারি কখনো কিন্তু নিয়ম নীতি শৃঙ্খলা বা যা বাস্তব সত্যি বেড়ে যেতে পারবে না। আমেরিকান জনমত কিন্তু এখানে খুবই স্ট্রং, সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। কেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে ট্রাম্পরা কেন রাজনীতিতে আসে, গোড়াতে যান। এই যে আমেরিকার রাজনীতির সবচেয়ে বড় দুর্বলতা কোনটা, সেটা হচ্ছে যে আমেরিকা দুটি দল, রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি, দলীয় প্রথা ছিল না। প্রথম দিকে তারা, যারা এটা ফাউন্ডিং ফাদার্স, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে দল থাকবে না। কিন্তু 1896 সালে কিন্তু দল প্রথা সৃষ্টি হয়ে গেল। মেডিসন জেফারসন ভার্সাস জন বে, এরা যখন গ্রুপ হয়ে গেল কিন্তু ডেমোক্রেটিক দুটো পার্টি জন্ম হলো। এই যে ইতিহাসগুলো কিন্তু এরকমই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে আপনার পার্টির বাইরে থেকে লোক আনতেছেন ভাড়া করে। আমেরিকার ইতিহাস সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার রাষ্ট্রপতি কে হবে, এই রাষ্ট্রপতি দল থেকে আসতেছে না। কিন্তু আজকে ট্রাম্পকে আনতেছেন, কলিন পাওয়েলকে আনবেন, আরেকজনকে আনবেন। যারা এখানে রাষ্ট্রপতি হয়েছে তাদের কেউ কিন্তু ন্যাশনাল ব্যাকগ্রাউন্ডে না, ম্যাক্সিমাম গভর্নর ছিল, ম্যাক্সিমাম গভর্নর সিস্টেমে ছিল। কিন্তু তারা, এই অবস্থাটা কেন হলো? আজকে ট্রাম্প এখানে আসে কেন? ওই যে দুর্বলতা, গভর্নর সিনেটর এর বাইরে আর কোত্থেকে হবে, মানে দল থেকে আসতেছে না। আমি বলছি দলীয় নেতৃত্বে আসতেছে না। আমাদের এখানে দলীয় সিস্টেম আছে, নেতৃত্ব। দলকে যে না চিনবে, দলকে যে না বুঝবে, সে তো রাজনীতি অর্ধেক এখানে বুঝবে না। সেই সুযোগ তার নাই। সে সিনেটর হয়েছেন কিন্তু দল তো চিনেন না, তিনি দলীয় কাঠামো চিনতেছেন না। কিন্তু দল আবার প্রশাসন তো ওরা একটু আলাদা করেছে, যে আলাদা করলেও দলের নেতৃত্ব যারা থাকবে, নমিনেশনটা কিন্তু আসতেছে। প্রশাসনটা নমিনেশনটা বাইরেতে কেন আসতেছে? আপনি দলীয় গুরুত্ব দিচ্ছেন না। আজকে রিপাবলিকান পার্টি যিনি প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট, এই নামে কেউ আসছে শুনছেন? কারণ এই দলের প্রেসিডেন্ট সে আসে না। কেন আসে না? সিস্টেমটা এরকম নাই। সেকেন্ড আসেন, এই ইলেকট্রাল সিস্টেম যেটা করছেন আপনি, একটা করলেন পপুলার ভোট সিস্টেম, আর একটা ইলেকট্রেট কলেজ করলেন একটা। এখন দেখা যাচ্ছে পপুলার ভোট যারা পান, আমেরিকার ইতিহাসে কিন্তু সবচেয়ে বেশি পপুলার ভোট যারা পেয়েছেন অধিকাংশ ফেল করেছেন, ইলেকট্রাল কলেজে তারা পাশ করেছেন। এই যে উইনার্স টেক্স অল, এই যে সিস্টেমটা, এখানে পরিবর্তন দরকার আছে। কিন্তু এখন আজকে আপনি গুরুত্ব দিচ্ছেন 3টা সুইং স্টেট দেখা যাচ্ছে নীল এলাকাতে বলতেছে এখানে কি হতে, পেনসিলভেনিয়া, আমরা যে কটা দেখতেছি এখানে, উইসকনসিন, এখানে এখন তারা জড়ো হচ্ছে। এটা কিন্তু ডেমোক্রেটদের এলাকা। কিন্তু এখানেও কিন্তু ট্রাম্প হিট করতেছে এখানে। আবার যদি ফ্লোরিডাতে জিততে না পারে সে, ওখানে কিন্তু তার খবর আছে তার। এখন ট্রাম্প কি করবে? কারণ আমেরিকার ইতিহাসে দেখা যাচ্ছে 63% ভোটার হচ্ছে হোয়াইট। এরা কি করতে পারে? 3টা শক্তি আমেরিকা কাজ করতেছে। একটা হচ্ছে আদি যারা খ্রিস্টান, আদি যারা আমরা মৌলবাদী বলি, তারা কিন্তু দেখতেছে, তারা কিন্তু ডেমোক্রেট নয়, তাদের কিন্তু 80% হচ্ছে রিপাবলিকান। কারণ তারা ঐতিহ্য, মূল্যবোধ, কৃষ্টির সাথে যুক্ত তারা। এবং তারা মনে করে আমেরিকাকে বাঁচাতে হলে এদেরই দরকার। যারা ইমিগ্রেন্ট এখানে আসছেন, তারা বাইরেতে আসছে, তাদের চিন্তা ভাবনা বিচ্ছিন্ন থাকবে, তারা তো ঢুকতে চাবি এখানে। কিন্তু আমরা যারা আমেরিকাতে আদি ছিলাম, আমরা কি করতে পারি? এই দ্বন্দ্বের থেকে কিন্তু সৃষ্টি সেখানে, যে নর্থ এন্ড সাউথের যে ডিবেট এখানে হয়ে গেল, রিলিজিয়াস ফোর্সটা মানে খুবই স্ট্রং, রিলিজিয়াস ফোর্সটা খুবই স্ট্রং এবং টাইমলি তারা কথা বলে। কিন্তু এবং এদের সামনে কিন্তু ভিড়া খুব মুশকিল। এখানে ডেমোক্রেট সুবিধা করতে পারেনি। কিন্তু এখন মনে করেন আগামী নির্বাচনে যদি ইলেকট্রাল কলেজ যেটা বলতেছি, এখানে হয়তো দেখা যাবে খুব নেক টু নেক চলছে। কিন্তু এখনো ভোট তো হয়ে গেছে, প্রায় অনেকগুলো ভোট হয়ে গেছে, পোস্টাল ভোট হয়ে গেছে। এখন পোস্টাল ভোটের মধ্যে খেলা আছে। কিন্তু এটা নিয়েও কিন্তু পরে খেলা হতে পারে। ওই যে কোর্টের কথা বলতেছেন, এবং সবচেয়ে রাষ্ট্রের গঠন হচ্ছে 2 দলই কিন্তু লয়ার তৈরি করে ফেলেছে। তারা ধরে নিয়েছে আমাদের কোর্টে যেতে হতে পারে, এবং এই চিন্তা থেকে রিপাবলিকান ডেমোক্রেট
বড় বড় লয়াররা কিন্তু অলরেডি তারা যুক্ত করে ফেলেছে কিন্তু। তো এই যে একটা প্রেডিকশন আমরা যেতে পারি, আরেকটা হতাশা, আমার পপুলার ভোট একটা হতাশা রয়ে গেছে এখানে। তো এই যে ইলেকট্রাল সিস্টেমটা এখন আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে যে আমেরিকান গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার ইলেকট্রাল কলেজ এবং পপুলার ভোট অ্যাডজাস্ট হচ্ছে না, চিন্তা করার সুযোগ আছে। দ্বিতীয়টা হচ্ছে যে নেতা যারা হচ্ছেন অধিকাংশ দলের বাইরের, সিনেট হতে পারে, মেম্বার পার্লামেন্ট হতে পারে, কিছু আসে না, দলীয় নেতৃত্বে আসতেছে না কিন্তু। এতে করে কি হয়, ট্রাম্পের মতো লোকে ঢুকে যাচ্ছে কিন্তু এখানে। থার্ড যে কথাটা হচ্ছে আমেরিকা চালায় কারা, এত কিছুর পরও দেখবেন আমেরিকার 3টা নিয়ামক শক্তি আছে। একটা হচ্ছে প্যান্টাগন, আরেকটা হচ্ছে কর্পোরেট হাউস যেগুলো আছে কর্পোরেট যেটা বলি আমরা, আরেকটা হচ্ছে তার ইহুদি ধর্ম। এই 4টা নিয়ামক শক্তি যেখানে কাজ করবে এরা পর্দার আড়ালে কিন্তু, এবং পর্দার আড়ালে যে খেলাটা আছে আমরা জানি না কি হয়। চতুর্থ পঞ্চম যে খেলাটা এবার আমরা দেখতেছি, এখানে বলা হচ্ছে বিদেশি শক্তির হাত পড়ে গেছে। তাদের ডিবেটের মধ্যে অদ্ভুত ঘটনা, লাস্ট ডিবেটও দেখলাম, সে বলতেছে আপনার চায়নাতে আপনার অ্যাকাউন্ট আছে, ট্রাম্পকে বলতেছে, বাইডেন বলতেছে, সে বলতেছে আপনার ছেলের আছে এবং আপনি ট্রাম্প আপনি এখানে টাকা পাচ্ছেন রাশিয়ার থেকে। আপনি তাহলে আমেরিকার মতন জায়গায় আজকে যেটা নাকি বাংলাদেশে হয়, আমরা শুনেছি তৃতীয় বিশ্বে হয়, তা আমার জানি কেন মনে হচ্ছে এই ডিবেট দেখা মনে হলো ওদের বাংলাদেশের শিকার অনেক কিছু আছে। না, কিন্তু এটা তো মানে ধরেন যে মানে ট্রাম্পের আগে ঠিক এই এই নোংরা পর্যায়ের ডিবেট আলোচনা আমেরিকান পলিটিক্সে কিন্তু এত খারাপ ছিল না। তো এখন ট্রাম্প যেহেতু আছেন এবং তিনি বলছেন, বাইডেনকে তিনি অভিযোগ করতেন, কিন্তু বাইডেন কিন্তু আবার বলছেন যে সব ফলস, কোনো কিছু প্রমাণ তিনি করতে পারবেন না, এবং ট্রাম্প প্রমাণ দিতে পারেনি। কিন্তু ট্রাম্প তো আবার মার্কিন মিডিয়ায়, আমেরিকান মিডিয়াই বলছে যে সে মিথ্যা কথা প্রচুর বলে সেটা। কিন্তু ট্রাম্প যখন ক্ষমতা আসলেন, রাশিয়ান কানেকশন কিন্তু আলোচনায় আসছে। তো ট্রাম্পের সাথে কিন্তু ওখানে বিদেশি শক্তি কাজ করছে কিন্তু, এবং সেটা প্রমাণ ছিল, অনেকে চাকরি গেল, সিএর গেল, এটা। তো সব কথা মূল কথাটা হলো আমেরিকার রাজনীতি বিদেশি প্রভাব আছে কি নাই আমরা জানি না। দুজন প্রেসিডেন্ট পদপ্রার্থী বারবার জানাচ্ছেন, আমাদের অতীতও জানাচ্ছেন, এখনো জানাচ্ছেন। এই যে জানান দেওয়াটা, এটি প্রমাণ করে যে আমেরিকার যে মৌলিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার যেটা, সেটা কিন্তু ধস নেমে গেছে। এখন আবার আসেন, ট্রাম্প কেন এতটা মানে বলগহীন কথা বলতেছে? আপনাকে প্রথমে চিন্তা করেন, আমি তো আমেরিকার সম্পর্কে আমার ধারণা তুই ভালো। এই যে বলা হলো, আব্দুল্লাহ মজুমদার সাহেব যেটা বললেন যে কোথায় জর্জ ওয়াশিংটন, আজকে ট্রাম্পের কি অবস্থা, সেটা উনি আসতে চায় না, উনি ছাড়তে চান। বিপরীত চিত্র কিন্তু। আপনি কি কারণে একটা ক্যাসিনো ব্যবসায়ীকে আপনি না, কি প্রয়োজন ছিল এখানে আনার? এখানে কথা আছে কিন্তু, উনি কি এসেছে না কেউ এনেছে? আমি এখন দৃঢ় বলতে পারি আপনাকে, আমেরিকার ইতিহাস যতটুকু জানি বুঝি, যত ডিপে যাওয়ার চেষ্টা করছি আমি, যে কারা ট্রাম্পকে সামনে নিয়ে আসলো, এর পিছনে একটা বিরাট শক্তি কাজ করতেছে কিন্তু এখানে। কারা আমেরিকাকে কারা ছোট করতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, কারা একটা গ্রুপ কাজ করতেছে কিন্তু এখানে ইন্টারনালি কিন্তু। কারা ডেমোক্রেটিক পার্টির ভিতরে ঢুকে গেছে তারা। এবং একইভাবে দেখেন মূল্যবোধের প্রশ্নে যখন আসবেন, আজকে ডেমোক্রেটিক পার্টির মৌলিক মূল্যবোধটা কি, মৌলিক জিজ্ঞাসা কি? ওরা যখন বলে আমেরিকা দিস অ্যান্ড দ্যাট, দেখেন এই যে গে কালচার যেটা বলেন, এই যে গে কালচারটা কে আনলো এখানে? ডেমোক্রেটিক পার্টি নিয়ে আসলো। এবং তারা শুধু আনলোই না, হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী বলে দিলেন যদি কোনো দেশ এটার বিরোধিতা করে তার ফরেন এড বন্ধ হয়ে যাবে। আপনি জানেন সেই সময় আফ্রিকান স্টেটে বিভিন্ন মুসলমান স্টেটে তারা মিছিল করেছে, সে বলেছে আমেরিকান এটা আমার দরকারই নেই। কে ঢুকাই দিচ্ছে এটা আমেরিকান কালচার না। আমেরিকাকে তারা ধ্বংস করতে চাচ্ছে সচেতনের সজ্ঞানে, একটা গ্রুপ ঢুকে গেছে তারা কিন্তু বিভিন্নভাবে ধ্বংস করতেছে। গে কালচার, প্রো চয়েস, প্রো লাইক। এখন দেখেন অ্যাবর্শন কথা আমরা জানি, যেটা রিপাবলিকানরা বলতেছে যে নো, তার প্রো চয়েস, বাচ্চা হবে কি হবে না এটা প্রো চয়েস, অর্থাৎ মা যখন মনে করবে ডিসাইড করবে, সেটা যদি তারা অ্যাবর্শন যদি সন্তান বড় হয়ে যায়, অর্থাৎ 120 ডেজ, আমরা সব ধর্মে বলা হচ্ছে এবং বিজ্ঞানও বলতেছে লাইফ কামস ইনটু, এরপরও করা যাবে, তাহলে এখানে কিন্তু ভ্রূণ হত্যা হয়ে যাবে কিন্তু, এখানে কিন্তু মানে শিশু হত্যা হয়ে যাবে কিন্তু। এটাও কিন্তু আর বলতেছে ইয়েস উই ডু এগ্রি। আজকে জানেন আমার এক বন্ধু বলতেছিল, পরশুদিন আমাকে টেলিফোনে কথা হচ্ছিল, আমেরিকাতে কোথাও যে আপনি যদি গের বিরুদ্ধে কথা বলেন আপনি বিপদে পড়ে যাবেন কিন্তু। তো আমরা কোথায় যাচ্ছি? এত বড় অসত্য। জন পোপ ফ্রান্সিস চলে গেলেন আমেরিকাতে, তিনি আগে বড় বড় কথা বলছিলেন কিন্তু আমেরিকা ঘুরে ঘুরে আসা, আমেরিকার ভিতরে তিনি কথা ঘুরে দিলেন কিন্তু। আজকে খ্রিস্টান ধর্মের কথা যারা বলতেছে, মূল্যবোধ বলতেছেন, চোখে দেখতেছেন এগুলি? আচ্ছা ডেমোক্রেট চোখে দেখতেছেন এগুলি? তাহলে কি করবেন আপনি এগুলি? আমেরিকাকে ধ্বংস করে, আমি আবারও বলতেছি, একটা ক্ল্যান্ডেস্টিন গ্রুপ কাজ করতেছে, আমেরিকার মূল্যবোধ, সংস্কৃতি, কৃষ্টি, গণতান্ত্রিক চেতনা সবগুলোকে ধ্বংস করার জন্য। মিস্টার মজুমদার,
আচ্ছা, আমি ডক্টর সিনহার সাথে একটু যোগ করতে চাই যে অ্যাকচুয়ালি ট্রাম্পের গত নির্বাচনের আগ পর্যন্ত মার্কিনীদের কিছু মূল্যবোধ ছিল যেগুলা দীর্ঘকাল থেকে চলে আসছে। যেমন আমি দুই একটা নির্বাচন দেখে আসছি, আমাদের মতো সেখানে কোনো বাইরের প্রিসাইডিং অফিসার ফোল্ডিং অফিসার থাকে না। প্রত্যেকটা কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, একজন ডেপুটি প্রিসাইডিং অফিসার থাকেন, এবং এরা দুই দলের। যদি ডেমোক্রেটিক এর পক্ষ থেকে প্রিসাইডিং অফিসার হয় তাহলে ডেপুটি প্রিসাইডিং অফিসার রিপাবলিকান, ওই স্থানীয়রা বসে এটা ঠিক করে। তো এখন দেখেন কতটুকু জাতীয় ঐক্য থাকলে বা গণতান্ত্রিক মূল্যবোধটা কত শক্তিশালী হলে এটা সম্ভব, যে তারা নিজেরাই দলেরা ভোট নিচ্ছে এবং সেখানে কোনো পুলিশ নাই, কোনো সিকিউরিটি নাই। এটাতে ভোট কেন্দ্র সেটাও আপনার বোঝার উপায় নেই, এরও দিয়ে একটা সাইন দিয়ে আছে, যার সুবিধা মতো যে যাই ভোট দিয়ে আসতেছে। তো গতবার যেভাবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে আন্দোলন হইলো, মিছিল হইলো, অবরোধ হইলো, এটা মানে আগের আমেরিকাকে চেনা যায় না, দেখা যায় না। এবং আমেরিকাতে এরকম হয়েছে, আমি নামটা এই মুহূর্তে আমার মনে নাই, একজন সাবেক প্রেসিডেন্ট প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন এবং উনি আমৃত্যু প্রধান বিচারপতি ছিলেন, কোনো অসুবিধা হয়নি, কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ উঠে নাই, কোনো অনাস্থা উঠে নাই। তো সে আমেরিকাকে এখন ট্রাম্প যেভাবে নিয়ে আসতেছেন বা নিয়ে আসছেন, এটা আমেরিকার জন্য আদৌ সম্মানজনক হয়নি বা সম্মানজনক হবে না। সো আমি যদি আপনার কাছ থেকে শুনতে চাই, এই দুই শিবিরের শক্তির জায়গা কি কি, মানে কোন পক্ষের শক্তির জায়গা কি আর কোন পক্ষের দুর্বলতা কি? আচ্ছা, মানে এখন আমি ওই যে ট্রাম্প শিবিরের শক্তির আচ্ছা, জায়গাগুলো ডক্টর কি, দুর্বলতা সিনহা কি, যেটা আর বলেছে আমি বাইডেন শিবিরের শক্তির জায়গা আমি কি, এটার সাথে দুর্বলতা কি? একমত। মনে করেন যে ট্রাম্পের শক্তি হলো ধর্ম আর হলো আপনার ইহুদিরা, মেইনলি আমি মনে করি এরা। আর বাইডেনের শক্তি হলো যারা উদারমনা প্লাস বিদেশি থেকে যারা অভিবাসন করে ওখানে গেছে, তারা তুলনামূলকভাবে ডেমোক্রেটিকদের পক্ষে বেশি, যেমন ইন্ডিয়া দ্বারা বলেন, আফ্রিকানরা বলেন বা আমাদের লোকেরাও বলেন। এরা মনে করে যে রিপাবলিকানদের থেকে ডেমোক্রেটিকরা ভালো, মন্দের ভালো, মন্দের ভালো। যদিও ডেমোক্রেটদের মধ্যে ওই ইদানিং বিদেশিদের প্রতি কিছুটা বিরূপতা দেখা যায়, কিন্তু তারপরেও তারা মন্দের ভালো। তো এখন আমেরিকাটা হলো তো অ্যাকচুয়ালি এটা সব বিদেশিদেরই দেশ। আর দুর্বল দিক কি মনে করেন আপনি দুই পক্ষের, কোন শিবিরের কি? আচ্ছা, দুই পক্ষের আচ্ছা, দুই পক্ষের যেটা দুর্বল, যদি আমরা কিছু কিছু আলোচনা করেছি, দুজনেই করেছেন, তারপর আপনি আচ্ছা, এখন মনে করেন ট্রাম্পের দলের যেটা দুর্বল দিক সেটা হলো ওই যে অতি কথন, আমেরিকান সংস্কৃতির সাথে যায় না এমন কথন, জোর করে ক্ষমতায় থাকবো, ক্ষমতা ছাড়বো না, কোর্টে যাব, এইসব মানে যেটা তার, এগুলো দুর্বল দিক। কারণ কিছু লোক আছে এগুলোকে অপছন্দ করবে। আবার তাদের এই ডেমোক্রেটদের দুর্বল দিক হলো যে মনে করেন তারা ওই যে উগ্রপন্থীরা যারা ধর্ম, যারা ইহুদি, তারা ট্রাম্পকে সামনে নিয়ে আসতে চায় না, সেই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো, আমাদের সুপ্রিমেসিটাকে ফোকাস করার মতো লোক। তো এটা ওই যে সোব্রেটি, ডেমোক্রেটদের সোব্রেটিটা হয়তো দুর্বল দিক মনে হতে পারে। কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে বিশ্বের জন্য, কারণ আমেরিকা শুধু আমেরিকা নয়, আমেরিকা বিশ্ব নেতা, এটা কেউ মানুক আর না মানুক, এটা বাস্তবতা। তো এই কারণে মনে করেন পুরো বিশ্বের শান্তির জন্য, স্থিতিশীলতার জন্য, বিশ্বটা নিরাপদ থাকার জন্য ট্রাম্প থেকে বাইডেন যে কোনোভাবে ভালো। যেমন অনেকে বলে, আমি ওইটা কিছুটা মনে করি, অনেকে বলে যে ইরাক আমেরিকা যুদ্ধ যেটা হয়েছে, আল গোর আসলে হয়তো এটা হইতো না, হয়তো এটা ভিন্নভাবে হ্যান্ডেল হইতো। তো এই কারণে, কারণ উগ্রতা কোনোভাবেই কাম্য হতে পারে না। আর রানিং মেটদের সম্পর্কে আপনার কোনো মানে এগুলো কোনো আচ্ছা, রানিং মেটদের খুব এফেক্ট করে, যে খুব একটা, কারণ আমেরিকান রাজনীতিতে দুইজন মানুষ সবচেয়ে ক্ষমতাধর, একজন প্রেসিডেন্ট আর একজন ফরেন মিনিস্টার। মানে ভাইস প্রেসিডেন্ট একজন থাকেন প্রোটোকলে, তিনি ফরেন মিনিস্টারের আগে, কিন্তু বিশ্বের যত কলকাঠি নাড়ে দুইজন মানুষ, একজন প্রেসিডেন্ট, একজন ফরেন মিনিস্টার। ভাইস প্রেসিডেন্ট প্র্যাকটিক্যালি তো প্রেসিডেন্টের অ্যাপয়েন্টেড, তার নিজের কোনো ওইরকম সে তো ভোটও ক্যারি করে না, কাজে মানে তার ভাগ্য খুলে যায় যদি প্রেসিডেন্ট কোনো কারণে মারা যায়, সরে যায়, তখন সেই হিসেবে ট্রাম্প এবং বাইডেন দুজনেরই তো বয়স বেশ
না, কিন্তু আমেরিকা তো এরকম বয়স্ক না লোক না আগেও আমি বলছি প্রেসিডেন্ট আগেও হয়েছে। হয়েছে, মানে সেই বিবেচনায় ডেমোক্রেট শিবির খানিকটা বোধহয় এগিয়ে থাকে। না, এটাতেও বলা যাবে না, কারণ ট্রাম্পের আগে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন রিগান। রিগান। রিগান, আচ্ছা, এখন রিগানকে মনে করা হয় থার্ড বেস্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। অনেকগুলো সার্ভেতে আমি দেখেছি, অনেকগুলো স্টাডিতে দেখেছি যে তাকে থার্ড বেস্ট অনেকেই বলেন। জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, তারপরে এই রিগান। কিন্তু অন্য কারো কারো নামও হয়তো কারো কারো স্টাডিতে আসছে। তো এবং রিগানের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ছিল না, উনি অভিনেতা ফিল্মে, ছিলেন, অভিনেতা থেকে হলিউড এখানে থেকে আসছেন। তো এটা যেটা বলা হয়, আমার ঘরে একটা বই আছে, সন্ধানে আমেরিকা, একটা বিরাট বই, প্রিন্সটন ইউনিভার্সিটির একজন ভদ্রলোকের লেখা, এবং এটার বাংলা করেছেন যথাসম্ভব ওই যে আফতাব, পলিটিক্যাল সায়েন্সের আফতাব আহমেদ সম্ভবত এটা বাংলা করেছেন, একবারে বিরাট বই। তো সেখানে বলা হয়েছে যে রিগানের এই সফলতার মূল কারণ হলো যে হি ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই এ গ্রুপ অফ ইয়াং, স্মার্ট, এনার্জেটিক, ডেডিকেটেড অফিসার্স। তো কাজে বয়সটা কিন্তু কোনো ফ্যাক্টর না আমেরিকার জন্য। এটা সো একেবারে কমলা হ্যারিস বা মাইক হ্যাঁ, পেন্স এটা ইউরোপে ধরেন আপনি পাবেন 34 বছরে হ্যাঁ, হ্যাঁ। প্রধানমন্ত্রী না, আমি আছে, বলছি যে না আমেরিকাতে তো ওবামাও তো খুব অল্প বয়সে অল্প বয়সে আসছে, কিন্তু আবার বেশি বয়সেও সেখানে আসছে, এবং বেশি বয়সে আপনি মনে করেন যে মাইক পেন্স বা কমলা হ্যারিস আসলে এই নির্বাচনে তেমন কোনো বা আমি মনে করি তাদেরকে না, আমি ঘিরে মনে আসলে করি না সো লং প্রেসিডেন্ট ইজ দেয়ার, ওকে। সেখানে খুব একটা প্রভাব আছে বলে ডক্টর মনে সিনহা হয় না। আমি একটা জিনিস ডিসকাশন করছি আপনাকে, ভাইস প্রেসিডেন্টের গুরুত্ব আছে। রানিং মেটে শুধু না, কোনো কারণে যদি ইলেকট্রেট ভোট সে না পান, প্রেসিডেন্টকে নির্বাচন করবে কিন্তু কংগ্রেস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ভাইস প্রেসিডেন্ট সিনেট। সুতরাং হি হ্যাজ এ স্পেশাল আইডেন্টিটি, না তা আছে, এবং তিনি সিনেটের প্রিজাইডিং অফিসার, সিনেটের সে স্পিকার, এবং তার কর্মকাণ্ড সে যেহেতু ভাইস প্রেসিডেন্ট, সে অ্যাক্টিং প্রেসিডেন্ট দায়িত্ব সেই পালন করে এসে পড়ে। এখন তাদের গুরুত্বটা এই জন্য আমরা দেখি না, মেইন পিকচার তো দুজন। এমন তো কখনো ঘটে নাই যে একজন প্রেসিডেন্ট হয়েছেন আর ভাইস আসতে পারেন নাই, ওইটা হতে পারে, এই দৃশ্য আসতেও পারে। যখন আপনি বলেছেন সিনেট যখন কনস্টিটিউশন ধারা রেখেছে যদি নির্বাচিত না হন তাহলে একজনকে কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নিম্ন পরিষদ করবে, উচ্চ পরিষদ করবে, ভবিষ্যতে আসতেও পারে, বলা যায় না, কিন্তু এই সম্ভাবনা রয়ে গেছে। আরেকটা জিনিস দেখেন, আপনার এই টক শোতে আমি দেখলাম, কালকে না পরশু টক শো হচ্ছিল, বিশেষ করে আপনি বলতেছেন ফেথফুল ভোটার নিয়ে কথা বলতেছিলেন, আমরা যেটা ফেথলেস ভোটার বলি। এখানে কিন্তু এখানে কিন্তু এই আলোচনাটা কেন আসতেছে, এই সন্দেহটা কেন আসতেছে, নিরসন করা উচিত। দেখেন আমেরিকার ইতিহাসে এটা গত ইলেকশনের সময় মনে করা হয়েছিল ট্রাম্প হয়তো ইলেকট্রাল কলেজে ভোটে শেষ পর্যন্ত হেরে এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেসও হয়েছে। রায়টা কি ছিল? সেই রায়তে বলা হলো, তারা বললো জিনিসটা আমরা দেখব না, কারণ ওয়ান্স ইজ ইলেক্টেড, উনি কোথায় ভোট দিবেন কি না দিবেন এ ব্যাপারে কোর্ট কোনো হাত দিবে না, এটা তাদের ব্যাপার। এরপরে দেখা যাচ্ছে দলীয় ভিত্তিতে চুক্তি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা চুক্তি আছে, কিন্তু এগ্রিমেন্ট, তুমি যদি আমি ভঙ্গ করো তোমাকে ফাইন দিতে হবে, বিভিন্ন স্টেটে কিন্তু ল আছে এখানে। সুতরাং এখন কিন্তু ওই ফেথফুল ভোটাররা ফেথলেস হওয়ার সুযোগই নাই কোনো এখানে, এবং এটা ঘটে নাই, কিন্তু এটা সুযোগ নাই। সুতরাং এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করবো না, কারণ এগুলো আমাদের ভিতরে কতগুলো আলোচনা আমাদের এড়ায় যাওয়া উচিত, কিন্তু এর মধ্যে এটা একটা, এটা হবে না, সম্ভাবনা নেই। এখন আমেরিকার সাথে জড়িত কারা দেখেন, ফরেন পলিসির কথা আপনি আসছেন। আমি এখন প্রশ্ন যেটা আনতে চাই আপনাদের এই আলোচনার মধ্যে, যে ট্রাম্প বিজয়ী হলে ধারাটা যেভাবে চলছে এটাই অব্যাহত থাকবে, এবং কেউ কেউ মনে করেন যে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, মানে ট্রাম্পের যে ইন্টেনশন, মানে ট্রাম্প তো আর এরপরে হারাবার কিছু নেই, এখন পর্যন্ত তার প্রেসিডেন্ট হওয়া না হওয়া এটা নির্ভর করছে, কারণ তারপরে তো তিনি চাইলেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 4 বছর পরে থাকতে পারবে না। সো এটা একটা বিবেচনা। সেকেন্ড হচ্ছে যে ডেমোক্রেটরা আসলে কি হবে। এখন পৃথিবীতে তো আমরা জানি যে গত কয়েক বছর ধরে একটা উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর জয় জয়কার, সেটি আমরা ব্রেক্সিটের মতো দিয়ে আমরা ব্রিটেনে দেখলাম, আমরা ইউরোপে বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদীদের উত্থান দেখলাম, আমরা আমাদের প্রতিবেশী দেশে দেখতে পেলাম, এবং সারা পৃথিবী জুড়ে এই ডেমোক্রেটিক ভ্যালুজ, হিউম্যান রাইটস, এইসব ইস্যু আসলে আগের মতো সেই রকম খুব একটা আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি, এবং যেটি সূচনাটা আসলে ট্রাম্পকে দিয়ে হয়েছে বলে অনেকে মনে করেন। তো সেই জায়গায় জানতে চাই যে আপনারা কি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তি
ইউনিপোলার ওয়ার্ল্ড, এখন এটাকে মাল্টিপোলার ওয়ার্ল্ড কেউ কেউ বলতে চাইছেন, মাল্টিপ্লেয়ারিজমের কথা কেউ কেউ বলছেন, বাইপোলার। আমরা ইতিমধ্যেই দুই রকমের দুটো মেরুকরণ, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, নিউজিল্যান্ড, এরা একদিকে, অন্যদিকে চীনকে ঘিরে একটা ঐক্য, চীন, রাশিয়া, টার্কি, এরা, সো নর্থ কোরিয়া। সো এই জায়গাগুলোতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের ফলাফল আসলে কোন দিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিনে তার শক্তির জায়গা সে ধরে রাখতে পারবে, নাকি আপনি মনে করেন এবং চীনের সঙ্গে যে তার যে এখন লড়াই, একদিকে ইন্দো প্যাসিফিক বা এফওআইপি, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। দেখেন ইতিমধ্যে একটা খেলা শুরু হয়েছে কিন্তু ট্রাম্পের শেষ সময়টা, এখন শেষ সময় না, জিতলে তো আরো 4 বছর, মানে আপাতত শেষ সময়, এই জন্য নির্বাচিত হতে পারেন নাও পারেন। উনি এই সময়ে এসে বিশ্ব রাজনীতিতে এই যে কোয়াডের যে পুনর্গঠন করতেছেন, এখন ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি তিনি করতেছেন, এখন ভারতের সাথে দেখলাম একটা চুক্তি ব্যাকসে করলো সেখানে, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, একেবারে নির্বাচনের এই শেষ মুহূর্তে এসে। তো ট্রাম্পের যারা এগুলো তো প্রেসিডেন্ট তো করে না, প্রেসিডেন্টের পিছনে যে মেধাগুলি কাজ করতেছে, ব্রেনগুলি কাজ করতেছে, এই যে মনে করে আজকে ব্যাকও যেটা হলো, এটা কি ট্রাম্পের কাজ না? এটা নিয়ে কিন্তু তারা এর আগেও চিন্তা করছে, দীর্ঘদিনের ফসল কিন্তু এগুলো রিসার্চ গবেষণা করার পরে আমেরিকা মাঝে মাঝে হান্টিংটন থিওরি দিয়েছিল তার একসময়, মেসেজ আমরা এইভাবে কাজ করব। আমেরিকাকে যারা মনে করে, আবার বাংলাদেশের কনটেক্সট থেকে চিন্তা করলে এটাও আমরা দেখতে পারি যে র‍্যাবকে ঘিরে ফরেন রিলেশনস কমিটির দুই দলেরই 10 জন সিনেটর একসঙ্গে বিবৃতি দিলেন বা ইয়ে করলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিখলেন। আমেরিকা শুনে, আমেরিকার আমি বিশেষ করে ঠিক নির্বাচনের আমি আমেরিকান ফরেন পলিসি দক্ষিণ এশিয়াতে আমি এটা খুব মাথা ঘামাতে চাই না, আমরা দক্ষিণ এশিয়াটা একটু পরে আলোচনা করি, আমরা গ্লোবাল সিনারিও। আমি গ্লোবাল সিনারিওতে যে ধরেন এখন তার বড় চ্যালেঞ্জটা কি, এখন দেখা যাচ্ছে ন্যাটোর সাথে সম্পর্ক তার দুর্বল, ন্যাটো দুর্বল হয়ে যাচ্ছে। সেটা তো ট্রাম্প করছেন, সেটা তো আমেরিকান, আমি ট্রাম্পের জন্য বলতেছি, কিন্তু আমেরিকার পিকচার কি দাঁড়াচ্ছে এখন, ন্যাটোর বিপরীতে চীন এবং রাশিয়া চিন্তা করতেছে তার ভিন্ন শক্তি দাঁড় করাবে। আপনি কোয়াডে মিটিং করতেছেন, কোয়াড করতেছেন কেন? কন্টেইনমেন্ট অফ চায়না। এই যে বর্তমানে যেটা করতেছেন আপনি এশিয়া প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, কন্টেইনমেন্ট অফ চায়না, সবাই বুঝতেছে কিন্তু। এবং এই যে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার দুজনে একসাথে ভারত আসলেন, ওখান থেকে সফর করবেন, শ্রীলঙ্কা যাবেন, ইভেন কি তারা মালদ্বীপে যাবেন। এখন এই স্টেটগুলোর অবস্থা কি? এগুলো ইতিমধ্যেই চায়নার সাথে ট্যাক্ট হয়ে গেছে। নেপাল তো অফিসিয়ালি বিআরের সদস্য হয়ে গেছে। আপনি কত ঢুকতে পারবেন? এই যে বিশ্ব বড় যে তৎপরতা শুরু হয়েছে, আমার কাছে এটা মনে হচ্ছে এটা ট্রাম্পের শেষ সময় এসে রহস্যাবৃত ঘটনা। এটা রহস্যাবৃত। এখন মনে করেন ডেমোক্র্যাটদের যদি কথা আপনি আসেন, আমি কিন্তু ডেমোক্র্যাটদের বিশ্ব নেতৃত্ব, আমি কিন্তু ডেমোক্র্যাট আশাবাদী না, ছিলাম না, এখনো না। কিন্তু এই যে এত বড় কথা বলছি, ওবামা যে কথা বলে ক্ষমতায় আসলেন, যে মুসলিম বিশ্বের সাথে ঐক্য সৃষ্টি করবেন, তিনি কি পেরেছিলেন? উনি মিশরের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু জানাইছিলেন, কিন্তু সেই ইউনিভার্সিটি কি মনে করলেন এখান থেকে কথা বলে মুসলমানরা শুনবে। আলটিমেটলি সেটি ফেল করলেন, কিন্তু তিনি কংগ্রেসের সমর্থন পান নাই, কিন্তু দুইটা হাউসে ব্যাপার ছিল। ওবামা যত আশাবাদী নিয়ে এসেছিলেন, সবচেয়ে দুঃখজনক করে দেখেন, ওবামা যে নোবেল পুরস্কারটা পেলেন, আমি তখন আর্টিকেল লিখেছিলাম একটা, যে নোবেল পুরস্কার দেওয়া হয় 1 বছরের কর্মকাণ্ডের জন্য, বিগত কর্মকাণ্ড, কিন্তু উনি তো কর্ম শুরুই করলেন না, শুরুতেই তাকে নোবেল পুরস্কার দিয়ে দেওয়া হলো এবং তিনি সেটা গ্রহণ করলেন, তিনি অবাক বিশ্ব সৃষ্টি করলেন। কে তাকে দিল এটা? আমি আবারও বলতেছি, সারা বিশ্বকে যারা চক্র খাওয়াচ্ছে যে গ্রুপটা, এখানে কিন্তু অস্ত্র ব্যবসায়ী আছে, আপনার ওই চাউল ব্যবসায়ী আছে, অর্থাৎ সিন্ডিকেট যারা আছে, আমেরিকা নিয়ন্ত্রণ করে সিন্ডিকেটও করে। কিন্তু তারা দেখতেছে, যেমন মনে করেন নির্বাচন সামনে আসছে, এই মুহূর্তে তাই অনেক অস্ত্র বিক্রি হচ্ছে। কিন্তু দেখবেন যারা চাঁদা দিচ্ছে, এই যে $2 বিলিয়ন দুটো আসতে, আপনারা আমি দুইটা দুর্বল টাকা দিচ্ছে, এরা চাঁদা দিচ্ছে, এই চাঁদা দিচ্ছে, আবার একদিকে তারা অস্ত্র বিক্রি করতেছে। তারা প্রেসিডেন্টকে বাধ্য করতেছে যে আমরা তোমাকে বসাইছি, আমাদের ব্যবসা ঠিক রাখো। এটা শুধু বাংলাদেশে না, কিন্তু আমেরিকাতে বেশি হচ্ছে এটা। কিন্তু তো সুতরাং এই চাঁদা ভিত্তিক যে রাজনীতি আমেরিকাতে, যে আপনি নির্বাচনে গেলে 2 জন লোক আসবে, আরেকটা দিক আছেন যে ডেমোক্রেটরা যদি ক্ষমতা এসে যায়, বিশ্ব নেতৃত্বে কিন্তু আবার আমেরিকা পিছিয়ে যাবে, আবার পিছিয়ে যাবে, পিছিয়ে তো আছেই আমেরিকা, আরো পিছিয়ে যাবে। কারণ ডেমোক্রেটিক অতীতে দেখা গেছে এই পর্যন্ত তারা যখন, যেমন আপনি ইসের কথা বলেন, জিমি কার্টারের কথা বলেন না, উনি তো আগাইতে পারেননি। ওবামার মতো এত বড় পপুলার উনিও পারেননি। যতটুকু আগাইছিল রিগেনের কথা বললেন, আগাইছিল। এই যে সিংহ পুরুষ আমি তাকে বলি, আগাই গেছিল কিন্তু এখানে। কারণ রিপাবলিকানদের সাথে ইনস্টিটিউশনাল যে সেট আপটা জড়ায় থাকে, এবং যে মিশন আমেরিকা দ্য ফার্স্ট, অর্থাৎ তারা চিন্তা করে যে আমাকে আগায় যেতে হবে। আর ডেমোক্রেটদের মধ্যে যারা থিঙ্ক ট্যাঙ্ক থাকে, তারা চিন্তাগুলো যেখান থেকে আসে, ওই চিন্তার মধ্যে গলদ আছে, কিন্তু 1 ধাপ আগে 3 ধাপ পিছায়।
এই যে মনে করেন ট্রাম্পের যে সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য নিয়েছে, ইসরায়েল সম্পর্কে নিয়েছে, উনি কিন্তু ইমপ্লিমেন্ট করে রেখে দিচ্ছে। এটা কী হবে পরের ব্যাপার। এখন দেখেন সৌদি আরবও চিন্তা করতেছে ইটালির সাথে সম্পর্ক করা যায় কিনা। তো ট্রাম্পকে যারা বলতেছে এক ধাক্কা কিছুই পারেনি, ঠিক না, উনি ওইটা করেছে, সাথে সাথে আজকে মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশকে ইসরায়েলের সাথে কূটনীতি সম্পর্ক স্থাপন করতেছে। আগাইতে তো সেখানে হয়তো পরবর্তী জানি না কী হবে। কিন্তু যখন ক্যাম্প ডেভিড চুক্তি করলেন, রেজাল্ট কী ছিল? আপনার নোবেল পুরস্কার নিয়ে গেলেন তিনজনের তিনটা, লাভটা হলো কি? আমি এই জন্য বললাম ডেমোক্রেটদের ইতিহাসটা হচ্ছে দুর্বল পররাষ্ট্রনীতি, দুর্বল ফরেন পলিসি, ডিফেন্স পলিসি, এবং আলটিমেটলি এটা আমেরিকার পক্ষে যায় না। মিস্টার মজুমদার, আচ্ছা, আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা আছে, ক্ষমতার ভারসাম্য। এই শান্তি, বিশ্ব শান্তি রক্ষার জন্য ক্ষমতার ভারসাম্য দরকার। কারণ এক পক্ষ যদি দুর্বল হয়ে যায় তাহলে আরেক পক্ষ তখন প্রভাব বিস্তারের জন্য নিষ্ঠুর আচরণ করার আশঙ্কা থাকে। তো এই কারণে চায়না, রাশিয়া এরা আমেরিকার চাপে রাখার চেষ্টা করবে যে এটা নিজেদের আত্মরক্ষার জন্য, স্থিতিশীলতা রক্ষার জন্য, প্লাস তারা আগেই যাওয়ার জন্য। কিন্তু আমেরিকান সুপ্রিমেসি আরও অনেক দিন থাকবে। তার কারণটা হলো আমেরিকা নিজেও এদের থেকে সকল মানদণ্ডে একটা অগ্রসর দেশ, প্লাস পুরো ইউরোপ তাদের সাথে রয়েছে। বরং ইউরোপে যারা আগে পূর্ব ব্লকে ছিল এরাও এখন মানে দুই একটা রাষ্ট্র ছাড়া সবাই আমেরিকার সাথে আতাতে আছে। তো কাজে ইউরোপ এবং আমেরিকা যতক্ষণ পর্যন্ত বর্তমান অবস্থায় ঐক্যবদ্ধ থাকছে, হ্যাঁ ডেমোক্রেটিকেরা আসলে কিছুটা দুর্বল হবে, যে আমি বললাম তারা কিছুটা সোবার, তারা কিছুটা নমনীয়, তারা অত আগ্রাসী না রিপাবলিকানদের মতো, এ কারণে কিছুটা দুর্বল হবে। কিন্তু চায়না অর্থনৈতিক দিক থেকে হয়তো আগেই যেতে পারে, কিন্তু বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রভাবকে ডিঙ্গাই যেতে হলে আরো অনেক সময় লাগবে, অনেক সময়। সো আমরা যদি সাউথ এশিয়ার দিকে তাকাই, মানে সাউথ এশিয়া কি হবে, মানে নানা কারণে তো আমরা ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিবেচনার কথা বলি, সাউথ চায়না সি এর কথা বলি, কিংবা বে অফ বেঙ্গলের কনসিডারেশনে যাই। এখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিতে কোনো পরিবর্তন আপনি দেখতে পান, কিংবা চায়নাকে কন্টেইন করবার ক্ষেত্রে? এখানে ট্রাম্প কন্টিনিউ করলে কি হবে, বা ডেমোক্রেটরা ক্ষমতায় আসলে কি হবে বলে আপনি মনে করেন কোনো পরিবর্তন? এবং আমি শুরুতে যেটি বলছিলাম যে সাউথ এশিয়ায় একটা ভারতকে লিজ দিয়ে দেওয়ার মতো ব্যাপার হয়েছে, যে সাউথ এশিয়া দেখবে ভারত, আমেরিকান এটা একটা পলিসি, সেটা ওবামার সময়ও খানিকটা ছিল, ট্রাম্পের সময় এসে আরো বেশি, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সখ্যতাটা, ব্যক্তিগত সখ্যতা অনেক বেশি, তারা দুজনে প্রমাণ করবার চেষ্টা করেছেন। তো সেই জায়গায় এটা আসলে কি হবে? কিন্তু আমরা একই সঙ্গে দেখলাম যে একেবারে ভারত আর নেপালকে একসময় তো আলাদা করাই খুব মুশকিল ছিল, কিন্তু এখন সেই নেপাল ভারতের পক্ষে নেই, শ্রীলঙ্কা ভারতের সঙ্গে তার কোনো, মালদ্বীপ কখনো চীন, সকালে চীন তো বিকেলে ভারত, বিকেলে ভারত তো দুপুরে চীন, এরকম অবস্থার মধ্যে আছে। ভুটানের অবস্থাও একই। সো একমাত্র বলা হয়ে থাকে যে বাংলাদেশ খানিকটা ভারতের সঙ্গে, মানে কেউ কেউ দুদেশেরই নেতৃত্ব বলেন যে এটা একটা রোল মডেল বা এই সম্পর্ক রক্তের সম্পর্ক, কিন্তু বাস্তবে আবার যদি আমরা দেখি যে জনগণের মধ্যে কিন্তু এক ধরনের অসন্তোষ দেখতে পাই এই যে সম্পর্কটা নিয়ে। তো সব মিলিয়ে আসলে এই জায়গাটা তো মার্কিন পলিসি কি হবে বলে মনে করেন আপনি? আচ্ছা, এখানে আপনার মার্কিনিরা সবসময় তাদের স্বার্থটা এখানে দূরে রাখার জন্য চেষ্টা করবে। তো এটা বলার আগে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই যে দেখবেন যেখানে বড় বড় পীর, যেটা তাদের এরিয়া, সেখানে কিন্তু লোকজন তাদেরকে পছন্দ করে না, তাদের ভক্ত রইল সব দূর দূরান্তে। আমি জায়গার নাম উল্লেখ করলাম না, কারণ আমি কোনো একটা জেলায় ডিসি ছিলাম, সেখানে বড় পীরের ছিল, কিন্তু ওই জেলার লোকেরা তারে মানে ওখানে তাদের কোনো অস্তিত্বই নেই। কিন্তু আবার ঢাকা থেকে, এখান থেকে, ওখান থেকে গাড়ি ভাড়া করে মানে দলে দলে লোক ওখানে যায়। তো এখানেও যারা বড় এরা মাতবরি করে বা করতে চায়, ছোটরা এটা মানে না। যেমন আমেরিকার অন্য জায়গায় যত রাজনৈতিক প্রভাব আছে আশেপাশের দেশে কিন্তু তা নাই। মেক্সিকোতে সেটা নাই, মানে কোনোটাতেই প্রায়, আশেপাশে একবারে কোনোটাতেই প্রায় নাই। আচ্ছা, তো এখানেও আপনার ইন্ডিয়ার নিজেরও কিছু সীমাবদ্ধতা আছে, ত্রুটি আছে, ওই বড় ভাই সুলভ আচরণের কারণে এখানকার মানুষও মানে তাদেরকে ওইরকম কিছু না নেগেটিভ চোখে দেখে। তবে এটাও তো অস্বীকার করার উপায় নেই যে ইন্ডিয়া ইজ এ গ্রেট পাওয়ার নাও।
এবং আমেরিকা তার কর্তৃত্বকে এই জায়গায় ধরে রাখার জন্য যাকে দরকার মনে না, না, করবে, কিন্তু গ্রেট পাওয়ারকে তো আবার অন্যদের সমর্থন পেতে হবে, মানে পাওয়ার তো এই বোধটা, পাওয়ারের সঙ্গে তো এই বোধটাতে তাদের ঘাটতি আছে। সমর্থনের ইস্যু না, এই বোধটাতে তাদের ঘাটতি আছে। তারা মনে এখন করে আপনি যেমন দেখেন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা চোখ বন্ধ করে অস্ট্রেলিয়া তার পক্ষে, জাপান তার পক্ষে, কিন্তু সাউথ কোরিয়া তার আশেপাশের লোকজন পক্ষে। আবার পক্ষে নেই। না না হোক, কিন্তু বড় বড় শক্তি তো অনেক অনেক বড় বড় শক্তি তার শক্তি সঙ্গে। পক্ষে পুরো আছে। আপনি নিজেই বলছেন পুরো ইউরোপ প্রায় দু একটি তাদের ছোটখাটো পক্ষে ব্যতিক্রম আছে। যে তো তার- এখানেও তাদের ইকুয়েশনটা এরকম যে এই ছোটখাটো গুলা হয়তো কোনো তেমন একটা সমস্যা হবে না। ওই যে ওখানে যেরকম, যেমন নিকারাগুয়ার সাথে একটা কথার কথা ধরেন ভালো সম্পর্ক নাই, এটার সাথে নাই, ওটার সাথে নাই, কিন্তু বিশ্বমণ্ডলগিরি তো থেমে নাই। তো এখানেও এরকম একটা সাইকোলজি কাজ করে যে বড়টাকে যদি আমি পক্ষে রাখতে পারি, যেমন ট্রাম্প ইন্ডিয়ার সাথে যে চুক্তিটা করলো, এটাতে কিন্তু ট্রাম্পের ভোট বাড়বে, এটা কিন্তু ট্রাম্পের পক্ষে যাবে। কারণ ওই যে মোড়লগিরির ব্যাপারে তারা এক, যে বিশ্বে প্রভাবটা তারা কিভাবে বিস্তার করে থাকতে পারবে ভালোভাবে। তো এই কারণে দক্ষিণ এশিয়াতেও আমেরিকা তার স্বার্থ রক্ষার চেষ্টা করবে, এবং চীন যেহেতু পক্ষে নাই বা থাকবে না, বা রাশিয়ার সাথে চীনের সাথে যেহেতু তাদের মানসিক দ্বন্দ্ব আছে, কাজেই ভারতের সাথে তারা ক্লোজ হবে। ভারতকে তারা ব্যবহার করতে চাবে, ভারতও তাদেরকে ব্যবহার করতে চাবে, এবং এর মাধ্যমে এখানে তারা অবস্থাটা ধরে রাখতে চাবে। আর এরপরেও এগুলা বলা মুশকিল। যেমন ধরেন আজকে তাইওয়ান, যদি ওই সময় যখন চীনের বিপ্লব চলে, যদি মানে নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে আক্রমণ না করত, তাইলে কিন্তু আমেরিকা আপনার চীনে ইন্টারফেয়ার করতো না, এবং তারা তাইওয়ানও দখল করে নিত, তাইওয়ান চীনের অংশ হয়ে যেত। হঠাৎ করে নর্থ কোরিয়া যখন সাউথ কোরিয়াকে আক্রমণ করলো, প্রেসিডেন্ট কিন্তু বলে দিয়েছিল যে চীনে আমরা কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু যখন নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে আক্রমণ করলো, তখন প্রেসিডেন্ট বলল যে না, তোমরা এখন তাইওয়ানকে প্রোটেকশন দাও, যে তাইওয়ান আলাদা থাকবে। তো এই কারণে কখন যে কোন দিকে কোনটা বাঁক নেবে, এটা সব ক্ষেত্রে আগের থেকে বলা কঠিন। ডক্টর সিনেমা সাইদ, আপনি দক্ষিণ এশিয়ার কথা বলতেছেন, আমি দক্ষিণ এশিয়া সোজা আমি আমার যে হিসাব, যে চীন যতটুকু এখানে অর্জন করেছে, এখন ভারত চেষ্টা করবে আমেরিকার সাথে হাত রেখে এই ব্যাকআপ প্রজেক্ট দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে, কোয়াড দিয়ে এটাকে পুনরুদ্ধারের চেষ্টা করবে। ব্যাপারটা ততটা সোজা হবে না। কিন্তু আপাত দৃশ্যে মনে হচ্ছে যে ভারত এই জন্য হবে না, ইতিমধ্যে নেপালের সাথে চায়নার যে বহুমুখী সম্পর্ক, বিশেষ রোড সম্পর্ক দেখেন বিহারে, এটা আগায় গেছে, কিন্তু সে আপনি হুট করে পারবেন না। এবং আমি শ্রীলঙ্কার কথা একই কথা বললাম, সহজ হবে না। শ্রীলঙ্কার সাথে তো সেটা তো একটা মানে বিচ্ছিন্ন এলাকাটা, এটার সাথে রুট কানেকশন নাই তো, ভারতের সাথে নাই। একটা আছে রাম ব্রিজ, যেটা বলি আমরা আর কি, সেটা তো ধরেন একটা অন্যরকম পর্যায়ে আছে। বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশে আমেরিকান একটা মন্ত্রী আসলেন এখানে, তিনি অনেক কথা বলে গেলেন কিন্তু এখানে, এবং তিনি গড়গড়ায় কথা বলতেছেন সমানে। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললো, স্পষ্টভাবে বললো যে না, আমাদের সাথে তাদের আমরা ছাড়া আলাপ হয়নি। তো উনি কিন্তু এই মাটিতে বলে গেলেন আমাদের সাথে এই আলাপ হয়েছে, এবং এখানে বলে গেলেন শেষ পর্যন্ত যে চীন মায়ানমারের জন্য সে কিছুই করেনি। চীনা পররাষ্ট্রমন্ত্রী পরদিন একটা দূতাবাসে তারা বিবৃতি দিল, এবং বেকা নিয়েও কিন্তু তারা বিবৃতি দিচ্ছে। এখন চীন কিন্তু বসে নেই, তারা কিন্তু পলিটিক্যালি এটা কন্টিনিউ চেষ্টা করতেছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, মার্কিন যুক্তরাষ্ট্র তো আবার চেষ্টা করছে, মার্কিন মানে রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, দেখেন আমি একটা কথা বলি, আয়োজন করলো মিটিং এর, সেখানে ভারত এবং চীন কেউই আপনি একটা পার্টিসিপেট কথা করলো না। সুস্পষ্টভাবে, আমি আমার সীমিত জ্ঞান দিয়েই বলছি কথা, যদি স্টাডি আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে ভিতরে ঢোকার জন্য, বাট ওয়ে ইজ ক্লোজড। মায়ানমারে মার্কিন ঢুকতে পারবে না তারা এখন, এবং ভারত কখনই চীনকে ডিঙে মায়ানমারে কিছু করতেও পারবে না। কারণ মায়ানমারের সাথে ভারতের 4টা বর্ডারের সম্পর্ক আছে কিন্তু, এবং তারা কিন্তু দেখেন এই কালাদান প্রজেক্ট দিয়ে যাওয়ার চেষ্টা করে, উত্তর পূর্ব ভারত যাওয়ার চেষ্টা করতেছে। এই বহুমুখী সম্পর্ক কিন্তু এখন আমেরিকা চাচ্ছে ভারতের ঘাড়ে ভর দিয়া ঢুকা যায় কিনা এখানে, কঠিন কাজ। এটা কঠিন কাজ। বাংলাদেশ থেকে চীনকে সরাই দিতে পারবেন না, এবং এখান থেকে ভারতকে সরাতে পারবেন না, আপনি ভারত পারবেন না। এবং আমেরিকার চেষ্টাটা হচ্ছে আমাকে ঢুকতে হবে, আমি দক্ষিণ এশিয়াতে বিচ্ছিন্ন হয়ে গেছি, ভার্চুয়ালি আমেরিকা নাই এখানে। যেদিন জিমি কার্টার ঘোষণা করলেন 1978, ভারত সফর করে বললেন এটা সাবকন্টিনেন্টাল পাওয়ার, 78-এ বলে দিলেন সে ডেমোক্রেট ছিল তারা। কিন্তু এখন ভারত চেষ্টা করছে, আমেরিকার চেষ্টা করে প্রতিনিয়তই, আর আমেরিকার বিশ্বাস করবেন না। কিন্তু আমেরিকা তো পাকিস্তানের সাথেও ছিল, সে যে কখন কার সাথে যায়, কার সাথে থাকে, এবং চীনও আমেরিকার এক সময় ঘনিষ্ঠ একশো ছিল।
আবার লেগে গেছে। আমাদের যুদ্ধে দুটো দেশে বিরোধিতা করছে, চীনও ছিল, তারাও বিরোধিতা করছে। এখন চীন আমাদের বন্ধু হয়ে গেছে। এখন বন্ধুত্ব কি? এটা তো ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদের সাথে ভারতের সম্পর্ক জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থে আমরা পক্ষে বিপক্ষে যেতেই পারি। এখন আমরা চীনকে মনে করতেছি উন্নয়নের জন্য সহায়ক, সে আমাদের সহায়ক আসছে। ভারত তো সহজে এটা চাবে না। ভারত চেষ্টা করবে যে চীনকে কন্ট্রিবিউট করতে। এখন ভারত পারতেছে না বলি সে আমেরিকার সাথে হাত মিলাইছে। এখন দুইটা শক্তি যদি এক হয়ে যায়, আমাদের বাণিজ্য ব্যাপার আছে কিন্তু স্পষ্টভাবে দেখেন ভারতের সাথে আমাদের সম্পর্ক আপাতত, আপনার যারা বলে তিস্তা বর্ডার প্রবলেম, তিস্তা প্রবলেম, ওই এটা প্রবলেম, বড় প্রবলেম কোনটা জানেন? আইটি সেক্টর ঢোকে না। জনগণ জানেই না কি হয়ে বিপ্লব হয়ে গেছে এখানে। আইটি সেক্টরে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংকগুলোর সার্ভার ভারত, বিভিন্ন কোম্পানি। আমাদের এই যে সার্ভার ভারত, আইটি সেক্টরে ভারতের কাছে আমরা সব দিয়ে দিচ্ছি। কিন্তু এখন কালকে যদি ভারত মনে করে তিস্তা কিছুই না, আমি প্রবলেম সৃষ্টি করতে পারে, কারণ আমরা জাতীয় স্বার্থকে, ভারতের সাথে বন্ধু, কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত কিন্তু যে বন্ধুতে নিদর্শন হিসেবে আমরা কি কি দিতে পারি। আমরা যদি সবই দিয়ে দিই, আমরা উদারতা শোনেন, যেখানে বাতাসের জন্য সব কটি জানালা খুলে দেয় না, ডিপ্লোমেসিটা হয় না। জাতীয় স্বার্থে জানালাকে বন্ধ রাখতে হয়, কিন্তু অত উদার ঠিক না তো। আজকে প্রধানমন্ত্রী বন্ধুকে তো আপনি দিবেনই, আপনি বন্ধুর কাছ থেকে কি পাবেন সেই হিসাব করবেন, তো ভালো বন্ধুর এই লক্ষণ জন্য না। রোল মডেল আমি বলবো না, তো ভারত বলবে, আমি বলতে যাবো কেন? কারণ যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলতেছে এত দিলাম কিছুই পেলাম না, ডিপ্লোমেটরাও বলে ভারতের দাদা এত দিয়েছি বলতে লজ্জা লাগে। তো এই যে কথা উত্তর ভারত, আমি জোর দিয়ে আপনাকে বলছি, আমাদেরকে ভারতের যতটা না প্রয়োজন, ভারতের বেশি প্রয়োজন আমাদেরকে। আপনি যদি এখান থেকে উত্তর ভারত যেতে চাইলে আপনাকে আমাকে দরকার। কিন্তু আমাদের এখানে যারা নেতা আছে, রাজনীতি করতেছেন, আমি তাদেরকে বলবো একটু চোখ কান খোলা রাখেন, দেখেন কি হচ্ছে। এই দেশটা সোজা না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, 1982-তে আমি ভারতে গেলাম, তখন সাংবাদিকতা জড়িত ছিলাম। আমি চরণ সিংয়ের সাক্ষাৎকার নিলাম, জগজীবনা চরণ সিং, মোরারজি দেশাই। চরণ সিং তার সাক্ষাৎকারে বললেন, অন রেকর্ডে বলতেছি, আমাকে বলল, দেখো অদূর ভবিষ্যতে বাংলাদেশ হবে ইসরায়েল। আমি কথাটা বুঝি নাই, কিন্তু ইসরায়েল হবে কেন? উনি মিন করছে বাংলাদেশের এত পটেনশিয়াল এখানে আছে, ইসরায়েলের মতো শক্তিশালী হয়ে যেতে পারে। কিন্তু তার মেধা, দক্ষতা, যোগ্যতা, ফার্স্ট সাইটেডনেস তার। আমি এটাই মনে করি যে বাংলাদেশের যে পটেনশিয়াল এখনো আছে, আমি যদি আমার ডিপ্লোমেসিটাকে ঠিক মতো খেলতে পারি, আমি যদি ভীষণ হইতে পারি, আমি কিন্তু ভারতকে বুঝাই দিতে পারি আই এম নট সো উইক টু ইউ। আমি ভূখণ্ড কথা বলতেছেন, ইসরায়েল কতটুকু ভূখণ্ড আছে? ভূখণ্ড বড় কথা নাই তো। তো আপনি আমার বুকুর উপরে যাবেন ওদিকে 1,01,000 বর্গ মাইল এলাকা উঠে গেছে। আমি কেন আমাকে ছোট মনে করব? এই মনে করার কারণ কি জানেন? বাংলাদেশের সমস্যা হচ্ছে এখানে সব সরকারে বলছেন রিজিম সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি। আমরা সবসময় কিন্তু রিজিম সিকিউরিটি প্রাধান্য দিয়েছি। যখন রিজিম সিকিউরিটি প্রাধান্য দিয়ে দেবো, তখন জাতীয় স্বার্থটা কিন্তু দুর্বল হয়ে যায়। আচ্ছা, রোহিঙ্গা সম্পর্কে আমি শুধু একটা বাক্য বলতে চাই। রোহিঙ্গা আমার মূল ইস্যু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। তবু এখানে যেহেতু প্রসঙ্গ আসছে, অ্যাকচুয়ালি রোহিঙ্গা সমস্যার সমাধানটা কি হবে, কত দ্রুত হবে, ভালোভাবে হবে, এখানে মেইন ফ্যাক্টর হলো চায়না। কারণ আপনি কিভাবে হবে, কবে হবে, কত দ্রুত হবে এটি চিন্তা করছেন? আদৌ এটা হবে? এই তো সেটাই আমার প্রশ্ন। মানে চায়না যদি আন্তরিক হয়, আমি একটু অ্যাড করি, আদৌ এই সমস্যার সমাধান হবে? না, আপনি বলছেন আদৌ। কারণ আপনার যে দুই মিত্র, সবচেয়ে ঘনিষ্ঠ দুই মিত্র, এই দুই মিত্রের এক মিত্র রোহিঙ্গা ইস্যুতে আপনার পাশে নেই। মুখে তারা বলছে বটে, কিন্তু কোনো আন্তর্জাতিক ফোরামে তারা কোনো মিটিংও অ্যাটেন্ড করে না। এবং প্রয়োজনে ভেটো দিয়ে দেয়। আমরা জাতিসংঘে তারা ভেটো দিচ্ছে। তো কাজেই জি, মানে কন্টিনিউ করুন। হ্যাঁ, তো এই জন্যই রোহিঙ্গাটা মূলত, কারণ বার্মার অভিভাবক তো হলো চায়না, এটা আমরা স্বীকার করি বা প্রকাশ্যে বলি বা না বলি, মানে বলাই তো হয়তো পৃথিবীতে চায়নার 3 ভাই, মানে চায়না একটা, মিয়ানমার একটা, নর্থ কোরিয়া একটা, পাকিস্তান একটা। তো কাজেই আপনার যত লাফালাফি যত হোক, বার্মা তাকাই থাকবে চীনের দিকে, যে চীন কি বলে, সেখান থেকে ইঙ্গিতটা কি। তো কাজেই এখানে আমেরিকা কিচ্ছু করতে পারবে না, এটা নির্ভর করবে মূলত চীনের উপরে, ভারত না। এবং কিছুই নির্ভর করবে, কিছুই হবে না, এটাই হলো মেইন কথা। সো আপনি কি আর মনে করেন যে মার্কিন নির্বাচন আসলে এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তেমন কোনো মেরুকরণ, বা বাংলাদেশ, ইভেন আমরা যদি ছোট্ট করে একটু শুনতে চাই যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা মার্কিন নির্বাচন আসলে, বিশেষ করে গত নির্বাচনের আমরা দেখেছি দুই শিবিরেই দুই পক্ষ নিয়ে এক ধরনের
টান টান উত্তেজনা ছিল। এক পক্ষ মনে করছে রিপাবলিকান ট্রাম্প হলে তারা বেঁচে যাবে, এক পক্ষ মনে করছে হিলারি হলে তারা বোধহয় অনেক কিছু পেয়ে যাবে, অন্য পক্ষ মনে করছে হিলারি আসলে বোধহয় তারা বিপদে পড়বে। So, এরকম কোনো কিছু কি দেখতে পান না, আপনি? তখন একটা অবস্থা ছিল, তখনকার বাস্তবতা একরকম তখন ছিল। বাস্তবতা কিন্তু আজকের বাস্তবতা এরকম না, কিছু সেটা দেখতে নাই, পান? সেটা আর নাই। তখন কিন্তু আতঙ্ক ছিল, এটা ঠিক। এক শিবিরে উল্লাস ছিল, আরেক শিবিরে আতঙ্ক ছিল। এমনকি আপনার খেয়াল আছে কিনা, ওই দিন মিটিংও ডাকা হয়েছিল, একটা বড় মিটিং এরও আয়োজন ছিল, যে অ্যাকচুয়ালি কি হয় বা কি অবস্থা। তো সেই অবস্থা এখন আর নাই। বাট এটা কি মনে হয় যে যদি ক্ষমতার পালাবদল ঘটে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা যেমনটা আমরা এই যে একটা ফরেন রিলেশনস কমিটির কয়েকজন সিনেটরের একটা উদ্যোগ দেখলাম, এরকম এই প্রক্রিয়াটা আরো আমার বৃদ্ধি বড় পাবে কিছু কিনা? হবে বলে আমার আপনি মনে হয় মনে না, করেন না? আমার ডক্টর মনে সিনহা হয় মনে করেন কিছু? মনে করার কোনো কারণই নেই। এটা। ওকে, সো শেষ করবো আমি, জাস্ট 1 মিনিট আপনি যদি আর কিছু আমি একটা কথা বলি আপনাকে, আন্তর্জাতিক পলিটিক্স রিলেশনসের কথা আছে, প্যাক্টা সুড সার্ভেন্টা, এটা কথা হলো বাইন্ডিংস অন দ্য স্টেট। চুক্তি হয়ে গেলে কিন্তু সাধারণত ফরেন পলিসিতে কোনো ম্যাটার আপনার ডিজোন করা যায় না, তখন তো রাষ্ট্র চলে আসে। এখন ট্রাম্পের সাথে আমেরিকার সাথে ভারতে যেটি ঘটুক না কেন, সরকার পরিবর্তন হতে পারে, কিছু আসে যায় না, কিন্তু চুক্তি কিন্তু থেকে যাবে। বাট চুক্তি থাকলেও কিন্তু ব্যক্তি যে ফ্যাক্টর, ব্যক্তির অস্তিত্ব, পার্সোনাল ফ্যাক্টর, কিন্তু তখন হয়তো এই প্রক্রিয়া আগাবে না। আর বাংলাদেশে আমি স্পষ্ট ভাষায় বলে দিই, চীনকে প্রতিহত করে বাংলাদেশে আমেরিকা যদি চিন্তা করে নতুন খেলা খেলবে, এটা তার ডে ড্রিম, পারবে না সেটা। কেন মনে পানি গড়ায় গেছে, পানি অনেক গড়ায় গেছে। কারণ আমেরিকা যে সমস্ত কারণে বাংলাদেশে ঢুকতে চাচ্ছে, একটা কারণও কিন্তু আমাদের সহায়ক শক্তি না, কারণ চীন এখানে দাঁড়ায় গেছে। কিন্তু এখন আমেরিকারা চেষ্টা করতেছে, ভারত চেষ্টা করতেছে আমেরিকার সামনে একটু খেলবে। এই খেলাতে আমাদের লাভটা কি? মিস্টার মজুমদার? না, আমি ডক্টর সিনহার সাথে একমত যে এটা আপনার আমেরিকান নির্বাচনে যেই জিতুক যেই হারুক, আমাদের জন্য তেমন একটা পরিবর্তন আসবে না। আর আমাদের জন্য চীন ফ্যাক্টর, এটা অস্বীকার করা যে কোনোভাবে হোক, আমরা চীনের সাথে জড়াই গেছি, কাজে এই বন্ধন মানে ধর্ম, বর্ণ, গোত্র, দল মত নির্বিশেষে সবাই চীনের আফিম, হ্যাঁ, আমরা জড়াই গেছি কাজে। যদি আপনি আফিম বলেন, আমি বলবো দেখেন, আমি আস্তে আস্তে বলি, মজা করে বললাম, কথার কথা বললাম। এখন বাংলাদেশে তো ভোট দেন না, ডেফেন্ডার দেন যে চীন, আমি কোন দেশ না, চীনের সাথে সম্পর্ক হবে না, 90% ভোট পড়বে চীনের সাথে সম্পর্ক হবে। আমি একটা জাস্ট ছোট 10 সেকেন্ড করে যদি উত্তর দিই, এই সমর্থনটার কি এটা একটা বড় কারণ যে ইন্ডিয়াকে কন্টেইন করবার জন্য মানুষ অনেকটা চীনের প্রতি, একদিকে তো আর্থিক বিষয়াদি আছেই, দ্বিতীয় এটা তার চেয়ে সাইকোলজিক্যাল ইস্যু, যেটা ঠিক আছে, ইন্ডিয়াকে ঠেকাতে হলে চীন ছাড়া কোনো বিকল্প নেই। এটা কিছুটা সাইকোলজিক্যাল, কিছুটা প্র্যাকটিক্যাল, কিছুটা ভৌগোলিক, কিছুটা ব্যবসায়ী। হ্যাঁ, অবশ্যই ধর্মীয় না, কারণ চীনের সাথে আমার ধর্ম মিলিয়ে না। কিন্তু চীন তো আমরা জানি, আমি যেটুকু খোঁজ খবর রাখি, চীন তো বাংলাদেশের ধর্ম নিয়েও চর্চা করা শুরু করে দিয়েছে। চীন ধর্ম বিশ্বাস করে না, ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে তারা দেখেন, আপনি যেটা বললেন, যোগাযোগ করা, কিন্তু পীর মুর্শিদের বাড়িতে গিয়ে থাকা এগুলো তারা শুরু করে দিয়েছে। প্রথম কথা হলো ধর্ম নাই। আর সেই চীন এখন কি করতেছে, বাংলাদেশে বিভিন্ন পীর সাহেবের সাথে মিটিং করতেছে। আচ্ছা, ভারতের প্রতিপক্ষ হিসাবে এটা তো আছেই। আর চীন লেগে থাকে, আমি তো সরকারে ছিলাম। না, বাট চীন তো লেগেও যেমন থাকে, চীন কিন্তু আবার খুব দ্রুত ডানে বায়ে না থাকে উইথড্র করতে পারে। না, উইথড্র করে, কিন্তু ওদের স্বার্থের জন্য। আমি লেগে থাকা বলতে বলছি তাদের স্বার্থের জন্য চীন যেখানে তাদের কাজ আছে, যেখানে তাদের স্বার্থ আছে, তাই করতে পারে, একেবারে যেভাবে মানে আঠার মতো লেগে থাকে, আপনার চরিত্র নষ্ট করে দিতে। হ্যাঁ, এটা মার্কিনিরা, আমেরিকানরা করবে না, ভ্যালুজের প্রস্তুত কাজেই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর সিনেমা সাইদ ও মিস্টার একেম আব্দুল্লাহ মজুমদার, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। কথাও ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এবং স্নায়ুযুদ্ধের পর পৃথিবী মোটামুটিভাবে একটা শান্ত অবস্থার মধ্যে আছে, নেতৃত্বটা একক জায়গায় ছিল বলি। এবং অনেকেই মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ঔদার্যের দিক থেকে, অন্যদেরকে গ্রহণ করবার দিক থেকে
নানা ভ্যালুসকে গ্রহণ করবার দিক থেকে, টেকনোলজির দিক থেকে, আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে, গণতন্ত্র, মানবাধিকার এইসব ইস্যুতে তার অবস্থান পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে অনেক অনেক উপরে, এবং সেটা অনেকখানি বিপদগামী হয়েছে, অনেকখানি বিচ্যুত হয়েছে, এবং সেটি ট্র্যাকে ফেরত আসবে কি না, নাকি আরও বিচ্যুতির পথে যাবে, সেটি দেখবার জন্যই অনেকেরই গোটা পৃথিবীরই দৃষ্টি আগামী ৩রা নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কী হবে কেউই নিশ্চিত করে বলতে পারছে না, নানা নাটকও হয়তো আমাদেরকে দেখতে হতে পারে, কিন্তু আমরা চাই নির্বাচন নিয়ে নাটক না হোক, কারণ মার্কিন ব্যবস্থার যে প্রশংসা পৃথিবীর মানুষ করে, যারা তার নিন্দুক তারাও যেটি করে, সেই ব্যবস্থা অন্যরা যেন অনুসরণ করতে পারে, অনুকরণীয় হয়, অন্যরা যেন নিজেদের মধ্যে সেটি চর্চা করবার চেষ্টা করতে পারে, সেটি করবার জন্য আসলে ওই ব্যবস্থার টিকে যেন থাকে, ওই ব্যবস্থা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেটি আমাদের সকলের চাওয়া। এবং আমরা আশা করব যে একটা শক্তিশালী নেতৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে আসুক, এবং সেই নেতৃত্ব আসলে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিতে অনেকাংশে সহায়তা করবে। যদিও ইতিমধ্যেই চীনের সঙ্গে তার বিরোধ, যুদ্ধংভী ভাব, বাণিজ্য যুদ্ধ, কিংবা পৃথিবী জুড়ে নানান জায়গায় আধিপত্য বিস্তারের যে চেষ্টা, যে লড়াই, সেই লড়াইয়ে কী হবে এটি বলা খুবই দুরূহ। তবে হিসেব নিকেশ বলে অনেকেই চীনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ মনে করল। অর্থনৈতিকভাবে হয়তো অনেকখানি চীন এগিয়ে গেছে, কথা সত্য, কিন্তু নানা দিক থেকে তার কিন্তু দূরত্ব এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধানটা অনেকখানি বেশি। বিশেষ করে এশিয়ার প্রশ্নে, দক্ষিণ এশিয়ার প্রশ্নে চীন অনেকখানি প্রভাব বিস্তার করতে পেরেছে। আমরা বাংলাদেশের প্রসঙ্গে আলোচনা করলাম যে এখন হয়তো যদি ভারত না চীন এরকম একটা জরিপ হয়, দেখা যাবে হয়তো অনেকেই ধারণা করেন যে চীন অনেকখানি এগিয়ে থাকবে, কিন্তু এরও কিছু সাইকোলজিক্যাল দিক আছে যেটি আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনা করবার চেষ্টা করলাম। এটি কি চীনের প্রতি সমর্থন নাকি ভারতের প্রতি বিদ্বেষ থেকে? যেমনটা আমরা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেক সময় করি যে বিএনপির প্রতি মানুষের সমর্থনটা কি বিএনপির প্রতি ভালোবাসা না আওয়ামী লীগের প্রতি বিরোধিতার কারণে, এই আলোচনা আমরা রাজনীতিতে অনেক সময় এই টেবিল আলোচনা করেছি। এগুলো দেখবার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে নীতিটাও আসলে তার শক্তির চর্চার জন্য উপযোগী কিনা, ভারতের মধ্য দিয়ে যে ভারতের চোখ দিয়ে তার দেখবার দৃষ্টিভঙ্গি, সেটি আসলে কতটা কার্যকর, সেটি একটি দেখবার বিষয়। কিন্তু সব কথার মূল কথা হচ্ছে যে আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে বিবেচনা করতে চাই, সবার সঙ্গেই আমরা বন্ধুত্বটা রক্ষা করতে চাই, কিন্তু এই বন্ধুত্ব রক্ষা করবার ক্ষেত্রে কার সঙ্গে আমার বৈরিতা, শীতলতা, বন্ধুত্ব হবে, সেটা যেন নির্ভর করবে যেন আমার নিজের দেশের স্বার্থ আমি কতটা সংরক্ষণ করতে পারছি, আমার নিজের দেশের স্বার্থ কী হবে, সেই বিবেচনায় আমার অতিথিরা বলছিলেন যে এখানে অনেকটা রিজিম টু রিজিম সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া হয়, সেটি আসলে শেষ পর্যন্ত খুব একটা কল্যাণকর হয় না। কাজেই এবং তার চেয়ে তো বড় কথা, জনগণের মধ্যে যদি এক ধরনের সজাগ অবস্থান থাকে এবং জনগণ যদি সজাগ এবং সতর্ক থাকে, আমরা সে কি আমাদের প্রকৃত মিত্রকে খুঁজে বের করতে পারবো, এবং আমাদের এগিয়ে যাবার জন্য, আমাদের স্বার্থ সংরক্ষণের জন্য যার সঙ্গে মিত্রতা করলে সেটি টেকসই হবে, সেরকম মিত্রই যে আমরা ভবিষ্যতে খুঁজবার চেষ্টা করবো। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।